উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। এস.এম. আরিফের রিপোর্ট। তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল ঘোষণার জন্য মানিক মিয়া এভিনিউতে এই সমাবেশ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্টজন সহ সারা দেশ থেকে আসা ছাত্র জনতার ঢল নামে অনুষ্ঠানের স্থলে। আনুষ্ঠানিকভাবে নতুন দলের নাম ঘোষণা করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। দলের নেতাকর্মীরা জানান, বিভেদ ভুলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন বাস্তবায়নে এক হয়ে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে তাদের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন এবং সেই রাজনৈতিক দল এই 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। পরে নতুন আত্মপ্রকাশ করা দলটির সূচনা বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যায়। 151 জন আহ্বায়ক কমিটির আংশিক ঘোষণা করা হয় সমাবেশ থেকে। পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির সম্পূর্ণ কমিটি ঘোষণা করা হবে। নতুন দল হিসেবে ভোটের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি কতটুকু সুবিধা করতে পারে তা সময় বলে দেবে। তবে জন আকাঙ্ক্ষা পূরণের যে ব্রত নিয়ে দলটির আত্মপ্রকাশ, নেতৃস্থানীয়দের কর্মকাণ্ডে তা সম্পূর্ণরূপে ফুটে উঠুক। আজকের দিনে এই হোক প্রত্যাশা। এস.এম. আরিফ, মাই টিভি, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। তরুণদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের আশা, আগামী দিনে জনগণের আশা পূরণে কাজ করবে নতুন দল। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান রাজনীতিবিদরা। অনুষ্ঠানে আগত জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বজন আহতরাও জানান তাদের প্রত্যাশার কথা। বিস্তারিত শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্টে। জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। জাতীয় নাগরিক পার্টির নামে দলটির প্রথম অগ্রাধিকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। বিকেলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় নাগরিক পার্টি নিয়ে সারা দেশ থেকে আসা সমর্থকদের প্রত্যাশাও অনেক। রাজতন্ত্র বা পরিবর্তনটা দূরে রেখে এবার যোগ্যতার ভিত্তিতে
মানে দায়িত্বটা দেওয়া হবে। ছাত্র সমাজটা এইভাবে ঐক্যবদ্ধ থাইকা যে কোনো শুধু এই ফ্যাসিস্ট গেছে দেখেই যে ওই সব শেষ তা না, এরকম ফ্যাসিস্ট যেন আর আসতেই না পারে তার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একটি দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র এরা প্রতিষ্ঠা করতে পারবে এ আশা ব্যক্ত করছি। এসেছেন বিএনপি, জামাত, ইসলামিক আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তাদের প্রত্যাশা দেশ গঠনে দীপ্ত ভূমিকা রাখবে নতুন এই রাজনৈতিক দল। এই তরুণরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের উল্লেখযোগ্য অংশ, যারা এর নেতৃত্বে আছে। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। ভারতীয় আগ্রাসন বিরোধী তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে তারা ধারণ করবে, জনগণের পাশে থাকবে। রাজনীতির ময়দানে তাদের এই নতুন পদচারণার এই মহেন্দ্রক্ষণে আমরা তাদেরকে স্বাগতম জানাই। জাতীয় ঐক্যের পরিবেশে যদি আমরা এক লক্ষ্যে চলতে পারি তো আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে, মজবুত হবে। এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে চেতনা, 24-এর যে চেতনাকে লালন করে তারা একটা ক্ষুধা, দারিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত একটা বাংলাদেশ গড়বে। পুরনো রাজনৈতিক ধারা, সেই ধারার বাইরে এসে তারা নতুন রাজনীতি করবে, তারা নতুন দিশারি হিসাবে বাংলাদেশের জনগণকে আপনার পথ প্রদর্শন করবেন, আমরা এটা আশা করছি। নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও। আয়োজনে ছিল জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও। দেখানো হয় অভ্যুত্থানের প্রামাণ্য চিত্র, আর এরপরেই একে একে বক্তব্য দেন নতুন দলের নেতৃত্বরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি। স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন বিরাট বড় সুযোগ। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জে.এম. সেন হলে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংখ্যালঘুদের ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে কেউ যাতে আর তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন এই তিনটি কাজ অবশ্যই জাতীয় নির্বাচনের আগে করতে হবে। সকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে জেলা আমির নুরুল ইসলামের সভাপতিত্বে জেলা কর্মী সম্মেলন 2025 উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে, এটা আমাদের দাবি। ক্ষমতা চিরস্থায়ী করতে এবং বহির্বিশ্বের সঙ্গে আছি এমনটি জাহির করতে মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ড চালানো হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, শাপলা চত্বরে হামলার ঘটনায় হেফাজতের ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটা সরকারের চেয়েও দলটির পক্ষ থেকেই তথ্য উপাত্ত সংগ্রহ করে সঠিক তথ্য জানানোর কাজটি করতে হবে। শফিকুল আলম বলেন, শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করবে সরকার। প্রেস সচিব আরও বলেন, দেশের মানুষ কি ভাবছে, কি চায় তার চেয়ে বাইরের বিশ্বকে খুশি রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ। 24-এর গণহত্যার সময়ও জঙ্গি প্রমাণের চেষ্টায় একই ধারা বজায় রেখেছিল আওয়ামী লীগ। শাপলা চত্বরের উপরে সবাই ইনভেস্টিগেট করবেন, শাপলা চত্বরে কি হয়েছিল, কতজন আসলে মারা গিয়েছেন, এই পুরো জিনিসগুলো আমাদের জানা উচিত। এই কিলিংটা এগুলো করে সে আসলে দেশে একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করেছে। দ্বিতীয় হচ্ছে যে সে চেয়েছে যে তার ক্ষমতাটা পাকাপোক্ত হোক এবং অ্যাট দ্য সেম টাইম সে ওয়ার অ্যান্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে। বাইরে দেখিয়েছে যে আই এম ইয়োর গুড পার্টনার।
আর মাত্র একদিন পরেই মুসলিম সম্প্রদায়ের দীর্ঘ প্রতীক্ষিত রমজান মাস। আর রোজাকে সামনে রেখে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসে দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে নাগরিকদের। মশলা, সবজি থেকে শুরু করে রমজানের আবশ্যিক ইফতারের অনুষঙ্গের দামও বাড়তি। লেবু, শসার দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। ভোজ্য তেলের হদিস কদিন আগে না থাকলেও এখন বাড়তি দামে অহরহ বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। সব মিলে বাজারে এক নাস্তানাবুদ পরিস্থিতির মুখোমুখি ভোক্তাদের। দর্শক, এ নিয়ে বিস্তারিত রিপোর্টে রয়েছেন আবু সাইদ অপু। দুয়ারে কড়া নাড়ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন রমজান মাস। অথচ এই প্রতীক্ষিত আর ত্যাগের মাসের আগ মুহূর্তে গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসে দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে নগরবাসীর। মশলা, লেবু, বেগুন, টমেটো, গাজর, পেঁয়াজ থেকে শুরু করে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। বেড়েছে মুরগি ও খেজুরের দামও। অন্য পণ্যের তুলনায় বেড়েছে ইফতার সংশ্লিষ্ট পণ্যের দাম। সব ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে, আপনি ক্রিসমাস বলেন, পূজা উৎসব বলেন, ঈদ বলেন, তখন সবকিছু রিডিউস করে, দামটা একটু কমে যায়। কিন্তু আমাদের এখানে সবকিছু ব্যতিক্রম। এখানে এসে বাস্তব পরিস্থিতি দেখলাম যে বাজারের দাম ঊর্ধ্বমুখী। আয়টা লিমিটেড থাকলেও বাজারটা লিমিটের উপরে সবসময় চলে যাচ্ছে, তাহলে তো অসঙ্গতি এখানে থাকবে। বাজারে কিছুদিন আগেও ভোজ্য তেলের হদিস না থাকলেও এখন বাড়তি দামে বোতলজাত খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে অহরহ। সব মিলিয়ে বিরক্ত ভোক্তাদের প্রশ্ন, বাজার ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে দায়িত্বে কি কেউ নেই? আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলা হয় এটা প্রতি বছর রমজানে কিছু ব্যবসায়ীরা এই জিনিসটা করে। মানে আপনি যে বেগুনটা কিনেছেন, এই বেগুন আগে কয় টাকা ছিল এবং রমজানকে পুঁজি করে এখন দাম কেমন? এখন 50 টাকাও কিনেছি আমি, আজকে 70 টাকা কেজি কিনলাম এই বেগুনটা। আগে কিনছি 50 টাকা। যেই লেবু এক সপ্তাহ আগে কিনছি ধরেন 10 টাকা, সেই লেবু এখন কিন্তু 18 টাকা পিস, এক পিসে 8 টাকা বেশি। পণ্যের বাড়তি দামের কারণ অকপটে স্বীকার করলেন ব্যবসায়ীরা। বেগুন, শসা, ক্ষীরা, লেবু, কাঁচামরিচ এর দাম একটু বেশি। যত কিছু আছে সে এক মাসের বাজারটা একাত্র করতে আছে, এই কারণে বাজার কিছু ক্রাইসিস আছে, মালের শর্ট আছে, এই কারণে মালের দাম একটু বাড়তি। বেগুন আমি কাটলে কিনছি 40 টাকা, আজকে বেগুন 80 টাকা। একদিনে কি দাম বাড়তি হয়? কিন্তু ওই যে মালের আমদানি কম, মাল কম হয়েছে, এখন দাম বাড়তি। শুধু এখানেই শেষ নয়, মাছ, গরু, খাসি ও চালের দামেও লেগেছে বাড়তি দামের ছোঁয়া। বহির্বিশ্বে কেন উৎসব কিংবা পার্বণে জিনিসপত্রের দাম কমে, যাতে করে মানুষ সাধ্যমতো তাদের ক্রয় করতে পারে। কিন্তু বাংলাদেশের চিত্রটা বরাবরই আলাদা। কোনো উৎসব কিংবা পার্বণে সব জিনিসপত্রের দাম বেড়ে যায়, যার ফলে নগরবাসীর মধ্যে একটা অসন্তোষ বিরাজ করে। এবং ভোক্তারা বলেন যে যারা মনিটরিংয়ের দায়িত্বে থাকেন বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তারা আসলে কি করেন? তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, নাকি শুধু রমজান মাস আসলেই তারা গাছ ঝাড়া দিয়ে ওঠেন? সেই প্রশ্ন কিন্তু এখন সবারই। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে বাজারে তেল সহ রমজানের সকল পণ্যের দাম কমে যাবে। এছাড়াও বাজারে যে সকল সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সাভার হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরী কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এবারে রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। তিনি আশা করেন কোনো বাজার কেন্দ্রিক সমস্যা হবে না। যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে, এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে আশা করি। যথেষ্ট স্বস্তিমূলক আছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস অবস্থা তৈরি হয়েছে। দাম নিয়ন্ত্রণে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এর মূল কারণ এখনো বাজারে রয়ে যাওয়া আওয়ামী সিন্ডিকেট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। বাদ জুম্মা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, পূর্বে আওয়ামী বাজার সিন্ডিকেট অন্তর্বর্তী সরকার ভাঙতে পারেনি, ব্যর্থ হয়েছে। মুসল্লিদের নিয়ে কমিটি করে আওয়ামী বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। এ সময় একই স্থানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মাহে রমাদানের পবিত্রতা রক্ষার কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানার দায়িত্ব আপনাদের উপরে দেওয়া আছে।
বাজারে এখনো দ্রব্যের যে ঊর্ধ্বগতি আছে, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টেনে সহনীয় মাত্রায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। ২১-এর চেতনা গণতন্ত্রকে জাগ্রত করে তোলে, অসাম্প্রদায়িক দেশ হিসেবে জাতিকে ২১-এর বইমেলা নিয়ে যাক নতুন মাত্রায়, আর জ্ঞান চর্চায় রচিত হোক নতুন নতুন বই, আর এর মাধ্যমে বাঙালি জাতি ঘুরে দাঁড়াক ২১ আর মুক্তিযুদ্ধের চেতনায়। বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী ২১-এর বইমেলার সমাপনী দিনে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন লেখক, প্রকাশক ও সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বিরহের সুর তুলে শেষ হলো অমর ২১-এর বইমেলা। একটি বছরের জন্য থেমে গেল লেখক, পাঠক, প্রকাশকদের জম্পেশ আড্ডার আসর আর নতুন নতুন বইয়ের অভিষেক। শেষ দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণ ভরে যায় অগণিত লেখক পাঠকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে, আর বিকেল গড়িয়ে সন্ধ্যায় পরিণত হয় জন অরণ্যে। বইমেলা শেষ, তাই একটু ঘোরাঘুরি বা মনের আনন্দ বই কেনার জন্য আসলাম। বইমেলা তো আসলে প্রাণের মেলা। লেখক, পাঠক, প্রকাশকরা জানান, এবারের প্রাণের বইমেলায় জুলাই গণ অভ্যুত্থানের আবেশ ছড়িয়ে পড়ায় বইমেলা যেন বিরাজ করে এক অন্যরকম আবহ। বইমেলা বা বইয়ের এই প্রেমটা এটাই মুখ্য, সেটা যে কোনো রাজনৈতিক অবস্থানে যে দলে থাকুক না কেন। আমরা আসলে পাঠক হিসেবে চাইবো, লেখক হিসেবে চাইবো যে বইমেলা প্রাঙ্গণটা খুবই পাঠকদের কোলাহলে প্রাণবন্ত থাকুক। আমরা যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীনতাটা আবার পেয়েছি, এর প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের সবার খুবই দরকার। মেলায় লেখক, কবি, সাহিত্যিকরা জানান, বইয়ের আলোয় উদ্ভাসিত হয়ে বাঙালি জাতি ঘুরে দাঁড়াক ২১ আর মুক্তিযুদ্ধের চেতনায়। বই হলো জ্ঞানের আধার, জ্ঞানের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ আবার আমাদের ৫২-৭১ জেগে উঠবে। আগামী বইমেলা আমরা আশা করতেছি যে আরও সুন্দর, আরও উজ্জ্বল হোক। বইমেলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বিরাট বড় দিক নির্দেশনা হয়ে থাকবে। বিক্রেতারা বললেন, এবছর মেলায় আশাতীত বই বিক্রি না হলেও মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মেলাকে করেছে প্রাণবন্ত। মানুষ আসতেছে কিন্তু এসে বই দেখে ছবি উঠায় চলে যাচ্ছে। পাঠক বেশি কিন্তু বিক্রেতা অনেক কম। গতবারের তুলনায় অনেক বেচাকেনা কম হয়েছে। মেলায় শেষ পর্যন্ত এ যাবৎ মোট নতুন বই প্রকাশ পেয়েছে ৩,৯৯৯টি। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে এবং একরাশ স্বপ্ন আর নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শেষ হলো বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী অমর ২১-এর গ্রন্থমেলা। এবারের মেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নামে উৎসর্গ করায় বইমেলা যেন শেষ হয়ে গেল না, বরং বাঙালি যেন লক্ষ্য প্রাণকে শক্তি করে নতুন করে পথ চলা শুরু করলো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ ৬টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলায় ২ মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। আজ রাত ১২টার পর থেকে আগামী মার্চ থেকে এপ্রিল ২ মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এদিকে নিষেধাজ্ঞাকালীন সময় নৌকা ও জালের মেরামত কাজ সারতে অনেক জেলেই নিয়েছেন প্রস্তুতি। ২ মাসের নিষেধাজ্ঞার সময়ে জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল, তবে সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল বলে দাবি জেলেদের। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সরকারি আইন কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল রাজধানীর শান্তিবাগে পাবনা সমিতি কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে, যার মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভি। হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের হাউস কমিটির চেয়ারম্যান এবং হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মোহসিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন সোহেল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন ও অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সহকারী মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মজিবুল হক রিপন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ ও হোসনি মোবারক রকি, সিএমএম আদালত ২৮-এর এপিপি মোহাম্মদ হারুনুর রশিদ সহ আরও অনেকে। বিশেষ বক্তা ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ৬-এর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল হাসান মুকুল সহ বিশিষ্ট আইনজীবীরা। স্বৈরাচার সরকারের পতনের পরে, তার বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশের মানুষ নূতন একটা স্বাধীনতার যে আনন্দ সেটা পেয়েছে। আমাদের সেই স্বাধীনতার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হয়েছে, আমাদের ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা হবে
এবং সুষ্ঠু নির্বাচন হবে এবার, যেটা বাংলাদেশের প্রতিষ্ঠার পর কখনো হয়নি। আমরা সেই প্রত্যাশা করি আজকের এই দিনে। দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। সৌদি আরবের মক্কার কাকিয়াতে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে সেহরি ও ইফতার সহ হরেক রকম সুস্বাদু খাবারের সমারোহে উদ্বোধন হলো ঢাকাইয়া মেজবানি রেস্টুরেন্ট অ্যান্ড কাচ্চি ডাইং এর দ্বিতীয় শাখা। মাই টিভির সৌদি আরব প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, পূর্বের তুলনায় বর্তমানে উদ্যোক্তা হওয়ার দিকে প্রবাহিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তারই ধারাবাহিকতায় সৌদি আরবের মক্কায় কাকিয়াতে বেকার সমস্যা দূর করার লক্ষ্যে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করার প্রচেষ্টা উদ্বোধন হলো ঢাকাইয়া মেজবানি রেস্টুরেন্ট অ্যান্ড কাচ্চি ডাইনিং এর দ্বিতীয় শাখা। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পাভেল রাজ লিটন সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা, বিশেষ অতিথি ছিলেন আমজাদ হোসেন, আলমগীর হোসেন, হাজি শাকিল আহমেদ, কামাল উদ্দিন, মোয়াজ্জেম হক বক্তব্য রাখেন। হারুন মিয়া, ইমরান হোসেন মুন্না, নওয়াব জাহিদ হোসেন। দোয়া পরিচালনা করেন মাওলানা ইসহাক গাজী। এ প্রতিষ্ঠানে অসহায় দুস্থদের মাঝে ফ্রি খাবার দেওয়া হয়। কাতারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার। কাতার প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক AK-M আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আনোয়ারুল হাসান। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল আল রাজি ও দূতালয় প্রধান নাসির উদ্দিন। ইসলামের মাতৃভাষার মর্যাদা শীর্ষক আলোচনা করেন সংগঠনের সহসভাপতি মাহমুদুল হাসান চৌধুরী ও মাতৃভাষার চর্চা ও বিকাশে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা করেন অধ্যাপক আবু শামা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি মাহমুদ হাসান চৌধুরী।